নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আদরিণী। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুকুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কি রকম? আমি নিমন্ত্রণ পাব না কি রকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটি কি সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সেই কথা নয়, সেই কথা নয়। আপনি রাগ করলেন মুকুজ্জে মশাই, আমরা কি সেভাবে বলেছি? এই জেলার মধ্যে এমন কোন বিষয় লোক আছে যে আপনাকে চেনে না, যে আপনার কাছে উপকৃত নয়, যে আপনার খাতির করে না? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইয়া বলিলেন, ভায়ারা বসো, বলিয়া সম্মুখস্থ একখানি বেঞ্চি দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা মনে ভারী দুঃখ পাবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুকুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতি করে দিব্যি আরামে যেতে পারবো। মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন। ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। সন্ধে নাগাদ হাতি এসে পৌঁছে যাবে। এখন কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছ কেন? মুকুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুকুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাব বই কি ভায়া, আমিও যাব, তবে আমার তো বাই খ্যামটা শোনার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে একটি থেলো হুঁকো হাতে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে খেলে না তার তদারক করে বেড়াবো।
আর তোমরা বসে বসে শুনো। পেয়ালা মুঝে ভর দে, কেমন? বলে মুখোপাধ্যায় মহাশয় হো হো করিয়া হাসিয়া উঠিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল। তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতাপান্বিত শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেষু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তে প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিলেন। মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়া গিয়াছে। মানুষটি লম্বা ছাদের, রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইত। গোঁফগুলি মোটা মোটা কাঁচা পাকায় মিশ্রিত। মাথায় সম্মুখভাগে টাক আছে। চক্ষু দুইটি বড় বড় ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখুজ্জের পাকা দালান কোটা, বাগান, পুকুর এবং অনেকগুলি কোম্পানির কাগজও আছে। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জের সাথে তাহারা কেহই আঁটিয়া উঠিতে পারে নাই। তখনও ইনি এ জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সে কালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলাগায় একটা এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখনই আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটি মহাশয় লোক পরম্পরায় ক্রমে এই কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করে নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন।
সর্বশুদ্ধ মোট ১৭০০ টাকা ব্যয় করিয়া এই ৫টি টাকা জরিমানার হুকুম রহিত করাইয়াছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজের অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্যও সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মহাশয় সেই সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ২-৪ টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য আসিয়া খবর দিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আগে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি মহারাজের কাছে নিয়ে গেলেন। তারপরে খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে যেতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। ২ চক্ষু দিয়া রক্ত যেন ফাটিয়া পড়িতে লাগিল। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলো স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, আর কি করিবেন মুখুজ্জেমশাই, পরের জিনিসে তো আর জোর নেই, একখানা গরুর গাড়ি ভাড়া করেই নিয়ে যাবেন ভালো দেখে। রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক পৌঁছে যাবেন। ওই ইমামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়াই বলিলেন, না, গরুর গাড়ি চড়ে আমি যাব না, হাতি চড়ে যেতে পারি যাব, নইলে এই বিবাহে আমার যাওয়া হবেই না। তৃতীয় পরিচ্ছেদ। সদর হইতে ২-৩ ক্রোশের মধ্যে ২-৩ জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্ত্র স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি ২ প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মেনা হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। কত? ২,০০০ টাকা। খুব বাচ্চা? না, সওয়ারি নিতে পারবে। কুছ পরোয়া নেই, তাই কিনব। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে কোনো বিশ্বস্ত কর্মচারী যেন পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া
2,000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অশিষ্ট বালক সুর করিয়া পড়িতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। মুখুজ্জে মহাশয় বিপত্নিক, তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বরবধূ তৈল সিঁদুর তাহার ললাটে লেপন করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামার ভিতরে আলো, চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশই ছিটাইয়া দিল। এইরূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য পরিষ্কৃত সেই স্থানে লইয়া গিয়া তাহাকে বাঁধা হইল। রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য, হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেও অনেক দূর পর্যন্ত মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুকুজ্জে মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুকুজ্জে মশাই, ও হাতিটি কার? মুকুজ্জে মশাই বিনীতভাবে বলিলেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো আমি কোনোদিন দেখিনি। কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই, আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পর আজ তাহার সুনিদ্রা হইল। চতুর্থ পরিচ্ছেদ। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল আইনের ব্যবসায়ীর আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তার অর্ধেক হয় কিনা সন্দেহ। অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিত হইতেই লাগিল। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কাজের যোগ্য নয়। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এই ভরসা। ব্যবসার প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই। বড় বিরক্ত হইয়াছেন।
ছোকরা মুক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা আটিয়া তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ রাঙাইয়া ফরফর করিয়া ইংরাজিতে হাকিমকে কি বলিতে থাকে, তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরাজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুকুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার সহিত দেখিতেন, এখন আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরাজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে। এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজি কালি করিয়া আরো 1 বৎসর কাটিল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। একজন নতুন ইংরাজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়কে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আপনার তাঁবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। আমি ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হউন। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর তিনি আর কাছারি যান নাই। পঞ্চম পরিচ্ছেদ। ব্যবসা ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদে সংকুলান হয় না, মূলধনে হাত পড়িয়া যায়। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেক দিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন।
মাসে 30-40 টাকা খরচ বেঁচে যাবে। কিন্তু মুকুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলে পেলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এইরূপ উক্তির পর আর কথা বলা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা, মাহুতের খোরাকি 16 আনা, একুনে 4 টাকা ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার, চৌধুরী পাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্প পোস্টে, পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া করিতে আসিল, কিন্তু তাহাতে মাসে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, পথ্যাদি, ঔষধ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। মাস খানেক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল। মেজবধূ, ছোট বধূ উভয়েই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আরও 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। যদি ঘর বর মনের মতো হইল, তবে তাহাদের খাঁই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া, তাস পাশা খেলিয়া, ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়ার উপরেই। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে। খাইবার পরিবার সংস্থানও আছে। তাহার 2000 টাকা পণ চাই। নিজেদের খরচ 500, মোট 2500 টাকা হইলেই বিবাহটি হয়। কোম্পানির কাগজ দিন দিন যেরূপ ক্ষীণ হইয়া আসিতেছে, তাহা হইতে আর এত টাকা বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো এই নহে, আরও নাতনিরা রহিয়াছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া আসিতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুকুজ্জে মশাই আর কেন, এবার হাতিটিকে বিক্রয় করে ফেলুন। কি করবেন বলুন, অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বৃদ্ধ বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়।
মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার উপায় আর কি। তবে পোষা জানোয়ার অনেক দিন ঘরে আছে, একটু দেখিয়া শুনিয়া কোনো ভালো লোকের হাতে বিক্রয় করিলেই হয়। সে বেশ আদর যত্নে উহাকে রাখিবে, কোনো কষ্ট দেবে না। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তবে তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কম হয় তাও সই। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষ 4-5 দিনেই বেশি জমজমাট। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত যাইবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও যাইবে। যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া। খরম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকা রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় নিলেন। হাতি চলিয়া গেল। শূন্য মনে মুখোপাধ্যায় বৈঠকখানায় ফরাসের বিছানার উপর লুটাইয়া পড়িলেন। অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়ে বধূরা তাহাকে স্নান করাইলেন। স্নানান্তে আহারে বসলেন বটে, কিন্তু পাতের অন্ন ব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়িয়া রহিল। ষষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। 10ই জ্যৈষ্ঠ বিবাহের শুভ দিন ধার্য হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মস মস করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই। উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিনীকে দেখিয়া বাড়ির মধ্যে হো আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলে কাহারও মনে কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না। যেন হারাধন ফিরিয়া আসিয়াছে। সকলের আচরণ এইরূপ। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়ে গেছে, বোধহয় এই কদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক বেশ ভালো করিয়া খাওয়াইতে হইবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস শেষ হইলে সবারই মনে হইল, কল্যাণীর বিবাহের এখন কি উপায় হইবে। প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না তাহা আলোচনা হইতে লাগিল। একজন বলিল, ওই যে যাবার সময় মুকুট যে বলেছিলেন না, যাও মা, মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কি নিষ্ফল হবার কথা। কথায় বলে, ব্রহ্মবাক্য বেদ বাক্য। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর একটি মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় না, সেই সব রসুলগঞ্জে লইয়া যাওয়া হয়। সেইখানে আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহার আদির পর আদরিণী বাহির হইল। কল্যাণী বলিল, দাদা, যাবার সময় আদর কাঁদছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদা, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়িতেছিল। বলিতে বলিতে কল্যাণীর চক্ষু দিয়াও ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল।
বৃদ্ধ আবার ভূমিতে শুইয়া পড়িয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, এ বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ হাস্যনয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়। তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি, তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসব। তুই মনে কোনো অভিমান করিস নে মা। সপ্তম পরিচ্ছেদ। পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় বজ্রাঘাত হইল। মধ্যম পত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথে চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধহয় কোনো বেদনা উঠিয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি তাহার চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধহয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের আশা অবিলম্বে আবশ্যক। বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগলেন, আমার গাড়ির ব্যবস্থা করে দাও, আমি এক্ষুনি বেরোবো। আদুরের অসুখ, যাতনায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির ব্যবস্থা করিতেই লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ মাত্র পান করাইতে সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণীর সেই নব জলধরবর্ণ বিশাল দেহটি নিস্পন্দ হইয়া আম্রবাগানের ভিতর পতিত রইয়াছে। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2 মাস মাত্র মুখুজ্জে মহাশয় জীবিত ছিলেন। স্বীয় প্রতিশ্রুতি অনুসারে আদরিণী যার ঘরে গেছেন তিনিও তাহারই ঘরে গিয়া আশ্রয় লইলেন। কিন্তু সে প্রতিশ্রুত সন্দেশ ও রসগোল্লা সঙ্গে লইয়া যাইতে পারেন নাই। আশা করি সে রাজ্যে সন্দেশ ও রসগোল্লা অপেক্ষা লক্ষ গুণে মিষ্টতর উৎকৃষ্টতর কোনো কিছুর অক্ষয় স্রোত প্রবাহিত আছে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কোনো গল্প শুনতে চাইলেও কমেন্ট করবেন। আর যদি গল্পটি ভালো লাগে, এরকম আরও গল্প শুনতে চান, তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোমপেজে পাবেন প্লেলিস্টে পাবেন আজ পর্যন্ত আপলোড করা সব গল্প। সেগুলো শুনুন। আর শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন গল্প দিলেই আপনি পেতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।